স্বাগত ৭১ জানালে দর্শক আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় সেগুলো জানিয়ে দিতে। শুধু জানিয়ে দিই না, সেই সঙ্গে খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেই সমস্ত খবরের গভীরে ঢোকেন। আমরা তাদেরকে প্রশ্ন করি, তাদের বিশ্লেষণ, পর্যবেক্ষণ, পরামর্শ সবটাই জানার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ডাক্তার KM বাবর এবং আছেন ডেইলি টাইমস অফ বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। আপনার দুজনকেই স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ৭১ জানুয়ারি সময়টা দেওয়ার জন্য। অনেক ঘটনা দেশ এবং দেশের বাইরে, কিন্তু আজকে দেশের খবরের মধ্যে আমরা থাকতে চাই। পার্লামেন্টে যা হচ্ছে এবং সংসদ সদস্য হিসেবে আপনার নিশ্চয়ই কিছু বক্তব্যের জায়গা আছে এবং অনেক প্রশ্ন আছে আমাদের, সেগুলো একটু জানার চেষ্টা করব। এবং একই সঙ্গে ঠিক এই মুহূর্তে মন্ত্রিসভার একটা বৈঠক চলছে, আলাপে একটা ফাঁকে আমরা সেটা একটু শোনার চেষ্টা করব। এবং দর্শক বলে রাখি, আমাদের এই গোটা আয়োজনে আপনারাও আছেন এবং আমাদের সঙ্গে অন্যান্য অতিথিরাও আছেন যারা এই আয়োজনের বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে যুক্ত হবেন অনলাইনে, এবং তাদের কথাগুলো আমরা জানার চেষ্টা করব। দোকান, শপিং মল রাত ৮টায় বন্ধের খবর সঠিক নয়, সিদ্ধান্ত আসবে শনিবার। অপতথ্য ছড়িয়ে গেছে, মোটামুটিভাবে এই বিষয়টা রয়েছে। গণভোট, গুম প্রতিরোধ সহ ১৬ অধ্যাদেশ বাতিলের পথে, এটা মূলত সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, যেটা ঠিক এই মুহূর্তে চলছে, আমরা সেগুলো নিয়ে একটু আলাপ করব। কারণ এত মধ্যরাত পর্যন্ত আসলে বৈঠক চলছে যখন, তখন বোঝা যাচ্ছে জনগুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত সেখান থেকে আসতে পারে। সবশেষ 8টা পত্রিকা দেখে নিই। বিজনেস 24 এবং তেল গ্যাস নিয়ে যেখানে হিসেব ভুল করেছেন ট্রাম্প, ধারাবাহিকভাবে আসলে আন্তর্জাতিক অঙ্গনের খবরগুলো বিশ্লেষণ করছে বিজনেস 24, সেটা আমরা দেখতে পাচ্ছি। ইউনেস্কো স্বীকৃতিতে এখনও মঙ্গল শোভাযাত্রা, সে খবরটা আছে। গণভোট, গুম, দুদক এবং মানবাধিকার কমিশন সহ 20 অধ্যাদেশ এখনই বিল নয়। ইলিয়াস আলী হত্যাকাণ্ড আনপানিশড যাবে না, সংসদের স্পিকার আশাবাদ দিয়েছেন। মোটামুটিভাবে আমরা দেখে নিচ্ছি অসংসদীয় শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক, বাদ দেওয়ার দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে আমরা দেখেছি মিথ্যা এই শব্দটি আসলে আনপার্লামেন্টারি এবং এক্সপাঞ্জ করার কথা তিনি বলেছেন। এবং বলে রাখি দর্শক, আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং আমি আসলে আপনাকে দিয়েই আলাপটা শুরু করতে চাই, কারণ অনেকে আসলে এই খবরটা নিয়ে সত্যিকার অর্থে প্রশ্ন তুলছেন, বিশেষ করে সাধারণ মানুষ। আসলে একটা নির্বাচন হলো, নির্বাচিত সরকার এলো, প্রাণবন্ত কার্যকর একটা পার্লামেন্টে আমরা সবাই দেখব, সে অপেক্ষায় আমরা বসেছিলাম। এর মাঝখানে আমরা দেখতে পেলাম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। কি মনে হচ্ছে আসলে এমন শক্তিশালী গ্রাউন্ড তৈরি হয়েছে যে এখনই আসলে বিক্ষোভ সমাবেশের দিকে যেতে হবে? জনগুরুত্বপূর্ণ অনেক বিষয় তো ঘটছে, জ্বালানি তেল সহ নানা ইস্যু রয়েছে, হাম রয়েছে, নানা কিছু, সেগুলো তো আলোচনায় থাকার কথা। সেগুলো বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি গণভোট ইস্যুতে বিক্ষোভ সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। একটু যদি ব্যাখ্যা দিতেন জনাব মাহফুজুল হক। জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সহ আলোচক বৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, ৭১ টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, দেশে বিদেশে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসলে এটা আমাদের জন্য, জাতির জন্য একটা দুর্ভাগ্যজনক বিষয় যে যেই জুলাই গণ অভ্যুত্থান, একটা প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে, এখানে প্রায় ১৪০০-১৫০০ লোক জীবন দিয়েছে এবং প্রায় ৩৫ থেকে ৪০ হাজার লোক আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। যারা এখনো হাসপাতালে বিছনায় কাতরাচ্ছে এবং হচ্ছে যে ২-১ জন করে আবার সেই শহীদের সারিতে সংযুক্ত হচ্ছে, সেই রক্তের দাগ এখনো মুছে যায়নি। সেরকম একটি পরিস্থিতি দাঁড়িয়ে আজকে মহামান্য জাতীয় সংসদে যেই আমরা যে সরকার গঠিত হলো, সরকার গঠিত হওয়ার পরে সরকার গঠনের দিনেই যেখানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ গ্রহণ করার কথা ছিল, এদেশের মানুষ জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হা দিয়েছে এবং সে হা পাওয়ার জন্য সরকারি দল এখন যারা আছেন এবং বিরোধী দল সবাই প্রচারণা চালিয়েছি আমরা। যদিও ওনারা ভিতরে ভিতরে না প্রচারণা চালান, সেটা ওনাদের হয়তো ব্যক্তিগত বিষয়, কিন্তু যেখানে
বর্তমান প্রধানমন্ত্রী তিনি নিজে সরাসরি গণভোটে হা দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেছেন, প্রচারণা চালিয়েছেন। সেখানে আমরা মনে করি জনগণ 69% মানুষ জুলাই সনদ বাস্তবায়নের জন্য, বিশেষ করে জুলাই সনদ বলতে আমরা অনেক ক্ষেত্রে জনগণের কাছে একটা বিষয়টা অনেকে আমরা ক্লিয়ার না করি, তাহলে এটা হয়তো বুঝতে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। জুলাই সনদ বলতে আসলে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, যে আমাদের বিদ্যমান যে সংবিধান আছে, যে সংবিধান কাঠামোকে ব্যবহার করে আওয়ামী লীগ একটা ফেসিবাদ কায়েম করেছিল বাংলাদেশে। এটা কেন হয়েছিল এখানে ক্ষমতার আমরা আসলে এটা খুব স্পষ্ট, জুলাই সনদ নিয়ে একেবারে স্পষ্ট, কারণ একটা একটা মানে যে পরিস্থিতি ছিল সেখান থেকে বেরিয়ে এসে সবাইকে একটা ছাদের নিয়ে একটা ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে যে ম্যান্ডেটটা এসেছে সেখানে বাস্তবায়নের কথা আপনি বলছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদ রহমান আজাদ তিনি খুব সরাসরি বলে ফেললেন যে সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কিন্তু আমরা তো স্পষ্ট করে পার্লামেন্টে বলতে শুনেছি সরকারি দলের পক্ষ থেকে যে আমরা জুলাই সনদকে সম্মান করি এবং একই সঙ্গে সেটা বাস্তবায়ন আমরা কাজটা করব। কনফিউশনটা কোথায় হলো? কনফিউশনটা হচ্ছে বাস্তবায়ন করব যদি আমি আমার মতো করে করার এখানে সুযোগ আছে কিনা। আপনি তো বললেন সবাই মিলে এক ছাতার নিচে থেকে আলোচনা, পর্যালোচনা সবকিছু করে একটা জুলাই সনদ রচিত হলো এবং জুলাই সনদ বাস্তবায়নের একটা আদেশ হলো এবং সেটাকে কার্যকর করার জন্য একটা গণভোট হলো। সেখানে 69% মানুষ গণভোটের রায় দিল। সেখানে আপনি এখন নতুন করে সরকার গঠন করে আসার পর এখন আপনি আপনার মতো করে বাস্তবায়ন করার সুযোগ আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি অবশ্যই নিজের মতো করে বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। কিন্তু সেই জুলাই সনদে তো স্পষ্ট ছিল যে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে যিনি আসবেন, যে দলটা আসবে সেই দলের মতামতটাকে আলাদা করে বাড়তি গুরুত্বটা দেওয়া হবে, এটা সনদে তো স্পষ্ট করেই লেখা ছিল। এটা আপনি বাস্তবায়নের, আপনি জুলাই সনদ যখন আপনি বাস্তবায়নের জন্য যে গণপরিষদ, সংবিধান সংস্কার পরিষদ বলেন বা জুলাই বাস্তবায়ন যে পরিষদ গঠনের যে শপথটা গ্রহণ করার পরে আপনি তখন গিয়ে যদি বলতেন যে ঠিক আছে আমরা এটা বাস্তবায়ন এইভাবে করছি না, যেখানে নোট অফ ডিসেন্ট আমাদের ছিল, যদি আপনাদের ভিন্নমত থাকে সেটা আপনি বলতে পারতেন। কিন্তু এখানে আপনি জুলাই সনদের যখন গণভোট দেওয়া হয়েছে সেখানে 4টা প্রশ্ন দেওয়া হয়েছিল এবং সেখানে যদি বিএনপি যদি কোনো ভিন্নমত থাকতো, বিএনপি কিন্তু নির্বাচন কমিশনের এই যারা হচ্ছে যে গ্রিন খেলাফি তাদেরকে নির্বাচনে নিয়ে আসার জন্য মব কালচার করে সেখানে নির্বাচন কমিশন বাধ্য করেছে। নির্বাচন কমিশন বলছে যে আমরা অনিচ্ছা শর্ত মানে এটাকে মেনে নিতে বাধ্য হয়েছে। তাহলে সেখানে যদি তফসিল ঘোষণার সময় নির্বাচনে যখন গণভোটের তফসিল দেওয়া হয়েছে সেটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেটা সব জায়গায় ছিল। আমাদের গণভোটের যে আমরা ব্যালট পেপার ছাপিয়েছে সেখানে ছিল। তাহলে সেখানে যদি বিএনপির কোনো দ্বিমত থাকতো বা কোনো প্রশ্ন থাকতো, কোনো প্রতারণার বিষয় যদি থাকতো, তাহলে তারা সেখানে প্রতিবাদ করতে পারতেন। কিন্তু সেখানে 69% মানুষ যখন ভোট দিয়ে এটাকে রায় দিল, পাশ করলো, সেখানে এসে এখন আপনি যদি আপনার মতো করে বলেন যে না গণপরিষদ এটা 69% হাতে ভোট দিয়েছে, 2/3 কিন্তু বিএনপি কে ভোট দিয়েছে না, 2/3 বিএনপি কে ভোট দেয় না। বিএনপি কে 51% মানুষ ভোট দিয়েছে, আপনি 2/3 আসন পেয়েছে, ভোট কিন্তু পাইছে 51%। আসলে কথাই বলছি জি। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে তাহলে সেই জায়গাতে সংবিধান সংস্কার পরিষদের সে শপথ গ্রহণ না করা এবং আজকে এসে আপনি দেখতেছেন সংবিধান যে মৌলিক কাঠামো বা এখন বলা হচ্ছে যে তারা সংবিধান সংশোধনের কথা বলছেন। তাহলে জুলাই চেতনার যেটা ছিল যে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে এটাকে ক্ষমতার ভারসাম্য করা, আজকে আপনি দেখেন গুম কমিশন যে অধ্যাদেশ সেটা বাতিল করার জন্য মানে এটা আজকে বাতিলের জন্য করা হয় নাই। আজকে হচ্ছে যে মানবাধিকার কমিশন, ওগুলো নিয়ে আলাদা করে আপনার কাছে আসবো। তবে আমি মোটামুটি হবে আপনার বক্তব্যটাকে এইখানে তাহলে নিচ্ছি যে আসলে যে প্রেক্ষাপটে যে বাস্তবতায় আসলে গণভোটের কার্যকর করার কথা বলা হচ্ছিল সেই বাস্তবতা তৈরি হচ্ছে না বলে আপনারা আসলে এখন বিক্ষোভের বিকল্প কিছু দেখছেন না। সেটা আছে না, আমাদের হামিদ রহমান আজাদ ভাই কিন্তু এটাও বলেছেন এখন যে মানে জ্বালানি সংকট চলতেছে এবং হচ্ছে যে আমাদের বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ব্যস্ত সংবিধানের কাজে, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, এই যে অব্যবস্থাপনা সামগ্রিক, এগুলো বিক্ষোভের কারণের মধ্যে আছে। বুঝতে পারছি। আমি আবারও আপনার কাছে আসবো এবং আরো বিস্তারিত জানার চেষ্টা করব।
ধন্যবাদ সাথে থাকার জন্য। ৭১ জানালে রাকিব হাসান আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা আলাপে ছিলাম, আবারও আলাপে ফিরবো, আমরা আবারও আলাপে ফিরতে চাই এবং ডাক্তার কে এম বাবর আপনাকে দিয়ে এ পর্যায়ে আলাপটা শুরু করতে চাই। আপনি শুনছিলেন জামাত ইসলামের পক্ষ থেকে একটা বক্তব্য দলটা সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আজকে তিনি সাংবাদিকদের বলেছেন। মোটামুটিভাবে তিনি কোট করেই বলি, তিনি বলেছেন যে সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এটা দুঃখজনক ঘটনা, যেখান থেকে আসলে এই মিছিল, বিক্ষোভ, সমাবেশ, আন্দোলনের বিকল্প কিছু তিনি টের পাচ্ছেন না। প্রথম কথা হচ্ছে, সরকারি দল কি গণভোটের বিপরীতে আসলে অবস্থান নিয়েছে, এবং যদি না নিয়ে থাকে তাহলে কেন বিরোধী দলে সেটা মনে হচ্ছে এবং কেন সেটা রাজপথ পর্যন্ত গড়াবে? আসলে ধন্যবাদ আপনাকে। আজ এখান থেকে আমি সারা বাংলাদেশের ৭১ যে দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান দেখছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, উনি যে কথাগুলো বলেছে, বিএনপি সরকার গণভোটের বিপক্ষে না, আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। কিন্তু আপনারা জানেন যে এই জুলাই যে চেতনা, জুলাই আন্দোলন, আপনারা জানেন আমি একটু ইতিহাস থেকে বলি, আমাদের ৭১ সালে আমাদের আগের যে দল ছিল আওয়ামী লীগ, তারা কিন্তু ওই ৭১-এর চেতনাকে তাদের অনুকূলে নেওয়ার জন্য, যে তারাই শুধু স্বাধীনতা যুদ্ধ করেছে আর কেউ করিনি, তাদের মতো করে হবে। বর্তমান প্রেক্ষাপটে এই জুলাইটাকে জামাত এনসিপি তাদের পক্ষে নেওয়ার জন্য তারা সব কিছু মানি, তাল গাছটা আমার, এইরকমভাবে তারা কাজ করছে। বর্তমান সরকার, আমরা বিএনপি সংসদে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, তারা আইনের ব্যাখ্যার মাধ্যমে সুন্দরভাবে আমাদের বিরোধী দলীয় বন্ধুদের এবং সমস্ত জাতিকে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটা প্রস্তাব আকারে দিয়েছেন যে আমরা জুলাই সনদ, দেখেন সারা বাংলাদেশের যে সমস্ত দল নিবন্ধিত, সমস্ত দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে একটা জুলাই সনদ করেছিলেন। সেই সনদে যেগুলো বিএনপি চায় না, সেগুলো তখন নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন যে বিএনপি যদি জনগণের ম্যান্ডেট পায়, তারা যদি ওইগুলো না চায়, তখন যে দল, যদি জামাত এনসিপি জোটও যদি ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় আসতো, তখন তারা তাদের মতো করে যেগুলো তারা পছন্দ করছে না সেগুলো করবে না, যেগুলো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে সেগুলো বাস্তবায়ন করবে। তা আমাদেরও ক্লিয়ার মেসেজ যে জুলাই সনদে যা আছে অক্ষরে অক্ষরে আমাদের বিএনপি, আমাদের যারা সংসদ সদস্য তারা সংসদে ওগুলো পাশ করতে চায়। যেগুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, যেগুলো আমরা মানি না, জনগণ তো আমাদের তো ম্যান্ডেট দিয়েছে। দেখেন এই জুলাই অধ্যাদেশ, যে জুলাই অধ্যাদেশ জারি করেছে পরবর্তী সরকার, সমস্ত দল সবাই মিলে ঐক্যমতের মাধ্যমে যে জুলাই সনদ করছে, তা থেকে সম্পূর্ণ অনেক পয়েন্ট বাদ দিয়ে নতুন মন গড়া অনেক প্রস্তাব দিয়েছে। তো ওই প্রস্তাব তো আমরা মানি না। ওই প্রস্তাব কী প্রক্রিয়ায় এই সংস্কারটা হবে, মূল সমস্যা সেখানে। যেহেতু আমাদের জনগণ ৫১% ভোট দিয়েছে, পার্লামেন্ট একটা স্বাধীন সার্বভৌম অবস্থান, ওখানে আমরা তো জনগণকে আগেই জানিয়েছি, দেশের মানুষ সবাই জাতি জানছে যে বিএনপি ওই সব জায়গায় তাদের আপত্তি আছে, তারা ওইগুলো চাচ্ছে না। এখন জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে, ৫১% ভোট দিয়েছে। এই সনদকে বাস্তবায়ন করার জন্য কোন প্রক্রিয়া হবে, কোনগুলো আমরা আপত্তি জানিয়েছি, ওইগুলো বাদ দিয়ে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা তো জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই, আমরা তো জুলাই সনদকে মানতে চাই। এখন রাজপথে, এখন উনরা যেভাবে বলছে যে ওনাদের পছন্দ মতো হলে, উনরা তো এখন আমাদের জাতীয় সংসদে আমরা ২/৩ মেজরিটি নিয়ে, জনগণ আমাদের দেশের সমস্ত ক্ষমতার মালিক জনগণ আমাদের ২/৩ মেজরিটি দিয়ে ৫১% ভোট দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছেন। সংসদ কিভাবে আইন পাশ করবে, কি করবে, এটা তো সংসদের নিজস্ব একটা ক্ষমতা, সার্বভৌমত্ব আছে। তা আমরা তো বলছি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো বলছে একটা কমিটি করা হোক, একটি কমিটি করে আমরা সুন্দরভাবে সমঝোতার মাধ্যমে সেখানে আমরা আলোচনা করে একটা কমিটি করে কি আইন আমরা আগামী বাংলাদেশ সুন্দর পরিচালনা করার জন্য কীভাবে আমরা কোন জিনিসগুলো আমরা অ্যাড করতে পারি, কোন জিনিস বাদ দিতে পারি, এগুলো আলোচনা সাপেক্ষে আমরা একটা গণভোট
যে রায় দিয়েছে, আমরা তো গণভোটের বিপক্ষে না, কিন্তু আমাদের বন্ধুরা এটা সবখানে বলছে আমরা গণভোটের বিপক্ষে, আমরা সংস্কার চাই না। তা ঠিক না, বিএনপি সংস্কার চায়। বিএনপি সংস্কার চায়, জনগণ আমাদের ভোট দিয়েছে, আর আমরা যেগুলো আপত্তি জানিয়েছি আলোচনা সাপেক্ষে। আসলে আপনাদের বক্তব্য তো পরিষ্কার, বিরোধী দলের বক্তব্য পরিষ্কার, এবং সেই পরিষ্কার যখন পাশাপাশি রাখা হয় তখন আসলে যেই জিনিসটা প্রমাণ হয় তাদের দিক থেকে, তারা যেটা বলছে যে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন কিংবা গণভোট বাস্তবায়ন করবেন, কিন্তু সেটা নিজেদের মতো করে, এটা হচ্ছে তাদের দিক থেকে আসলে অভিযোগ। আমরা তো নিজেদের মতো করে করবো না। আমাদের জুলাই সনদে যে দফাগুলো এসেছিল, যে কোন কোন জায়গায় আমরা বাস্তবায়ন করবো, আমরা তো নিজেদের মন মতো করছি না, আমরা তো জাতির সামনে বুঝতে পারছি। দলগুলো আমরা যেটা আপত্তি, আমরা জাতির সামনে, সবার সামনে তো আমরা আপত্তি বুঝতে পারছি। আমি এখানে একটু জনাব ইলিয়াস খান, আপনার সাংবাদিকতার চোখ দিয়ে একটু বলবেন, মানে দুই দলই চাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হোক, কিন্তু কেন একটা দলকে বারবার বলা হচ্ছে তারা গণভোটের বিপক্ষে চলে গেছে, মানে তৈরি করতে চাচ্ছে বাংলাদেশের অপশক্তি যাতে নির্বাচনটি না হয়, শুরু থেকে চেষ্টা করছে। কিন্তু আপনি দেখবেন যে তারা প্রথম বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে। কেন হতে হবে? তারা পরীক্ষা করতে চায় যে নির্বাচন কমিশন কতটা ক্যাপাবল। ধরুন যেসব দল এসব দাবি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন কোথাও তাদের যেতে সম্ভব না, তাদের সেই জনভিত্তি নেই, তাহলে কি তারা বলবে যে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে? নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয় তাহলে নির্বাচন কমিশন চেঞ্জ করতে হবে। তাহলে করে আবার স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কীভাবে পরীক্ষা করবে? এই গেল একটা। তারপরে এই যে গণভোট, যেটি একদম নিষ্প্রয়োজনীয় ছিল, আমি আর সেদিকে যেমন ব্যাখ্যায় যাব না। গণভোট আগে করতে চায়, কি বলে, জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে চেয়েছে। রাষ্ট্রের এই ভঙ্গুর অবস্থা আমরা জানি, ব্যাপক লুটপাট হয়েছে, এর মধ্যেও আগে নির্বাচন এই গণভোটটি করে অনেক টাকা খরচের প্রশ্ন ছিল। বিএনপি তখন বলছে না, বিএনপি তো দায়িত্বশীল দল, তারা বিভিন্ন সময় ক্ষমতায় এসছে, তারা জানে দেশটিকে কিভাবে চালাতে হবে, সেই চেষ্টা তারা সবসময় আছে। আর আমি যেটা সবাই ধন্যবাদ জানাতে চাই, বিএনপি, জামাত ইসলাম যারা আছে, পার্লামেন্টে কিন্তু খুব প্রাণবন্ত আলোচনা হচ্ছে, তপ্ত হচ্ছে, উত্তপ্ত হচ্ছে বিভিন্ন সময়, প্রতিটা দিনই। তা আবার বাইরে কর্মসূচি কেন? এটি তো কোনো, এবং আমরা কিন্তু জানি, যদি আমি একটু তাত্ত্বিক ব্যাখ্যায় যাই, ঢাকা শহর অবস্থাতে আমরা জানি, ঢাকা শহরে একটা আধুনিক নগরীতে 25% রাস্তা থাকে জনগণের চলাচলের ব্যবহারের জন্য, সেখানে আসে 7% অধিকাংশ আবার দখল হয়েছে বিভিন্ন দোকানপাট দিয়ে। এবং ঢাকায় কোনো জায়গায় কর্মসূচি হলে রাজনৈতিক দলগুলো যখন করে, ঢাকার অবস্থা কী হয় আমরা কিন্তু জানি। ইটস টু আর্লি আমি মনে করি। স্বৈরাচার দিয়ে বেশি শক্তি যারা ছিল ক্ষমতায়, তাদের দিয়ে কিন্তু এই বিএনপি বলুন, জামাত বলুন, বা পার্লামেন্টে যে 9টি দল আছে ছোট বড় মিলিয়ে, সবাই সাফার করেছে। এখন নিজেদের মধ্যে আবার এই বিরোধ সৃষ্টি করে, এগুলো আমার মনে হয় ঠিক নেই। এগুলো রাজনৈতিক দলগুলোকে সংযত হয়েছে, এবং আরেকটা কমিটি করার কথা তো বলা হয়েছে, যদি কোনো বিষয়ে আপত্তি থাকে। আর একটা কথা আমি বলে রাখি, জুলাই সনদ কিন্তু ধর্মগ্রন্থ না, এটা হয়তো অনেকের পছন্দ হবে না, এটা ধর্মগ্রন্থ না, কিন্তু এটাকে চেঞ্জ করা যাবে না। এবং বিএনপি কিন্তু অনেক জায়গায় আগেই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। আমি জানি এটা স্টোরিতে বলা ঠিক হবে কিনা, একটি পক্ষ নির্বাচনকে বানচাল করার জন্য অনেক কিছু করেছে, নানা চেষ্টা করেছে। কারণ গত যে 1.5 বছর যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারে অনেক দল ক্ষমতায় না থেকেও ক্ষমতা ভোগ করেছে, এরকম মনে হয়েছে সারা দেশে। তো সেই দলগুলো চাচ্ছিল যত দ্রুত, যত দেরিতে নির্বাচন আমরা তত ডলার গোছাতে পারবো, আরও বেশি ক্ষমতা এনজয় করতে পারবো। এটা আপনি গণমাধ্যমে করবেন, আপনার চারপাশে দেখলে বুঝবেন। বিএনপি তখন অনেক বিষয়ে, ধরুন সময়ের প্রয়োজনে নির্বাচনের প্রশ্ন তারা কিন্তু আপোষ করেছে, কিন্তু আবার নোট অফ ডিসেন্টও দিয়ে রেখেছে। এখন এই জন্য আমি যেভাবে ভাবি সেটাই হতে হবে, সেটা তো গণতন্ত্র না, সেটা তো গণতন্ত্র না। এখন যেই দলটা ভাবছিল নির্বাচনটা একটু দেরিতে হোক, দলটা গুছায়, সেই দলটা যদি এখন রাস্তায় নামে, তাহলে তো সে তৃতীয় শক্তি যারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল, আমি কোনো দলের নাম বলিনি, এটা আমি কোনো দলের নাম কিন্তু বলিনি, অনেক দল আছে, অনেক আমিও কোনো দলের নাম বলছি না, কিন্তু কথা হচ্ছে রাস্তায় যদি এভাবে কোনো দল নামে, যে পক্ষ সে নির্বাচনটাকে পেছাতে চেয়েছিল, তারা যদি রাস্তায় নামে, তাহলে যারা পালিয়ে গিয়েছিল তারা তো বাস্তব বিভক্তির সুযোগ নিয়ে তো শত্রু আবার ঢুকবে ভিতরে এবং সাফার করবে এই দলগুলো। কারণ বিএনপি নেতাকর্মী একজন আছেন,
একজন বিএনপি সংসদ সদস্য আছেন, তারা যে কত নির্যাতিত হয়েছে আমরা কিন্তু সে গণমাধ্যমের কর্মী হিসেবে জানি। ঘরে ঘুমোতে পারেনি, কোর্টের বারান্দায় দৌড়িয়েছে, এই নদীতে কি বলে যে ডিঙ্গি নৌকায় ঘুমিয়েছে, চরে ঘুমিয়েছে, আমি 1 মিনিট এবং অনেক মামলায় এক বিএনপি এক নেতার নামে 452টি মামলা আছে। এসব তো সাফার করেছে, বিএনপি তো এগুলো চায় না, এবং জামাতের অনেক নেতাও হ্যাঁ, সাফার আবার করেছে। কিন্তু আবার ডক্টর সেটা বাবু করছে না। আপনি ছোট করে একটু শেয়ার করবেন, তারপর আমি আবার স্টুডিওতে যাব। জি, যেটা আমি ভাইয়ের সাথে শেয়ার করতেছিলাম যে আমাদের বিএনপি নেতাকর্মীরা জঙ্গলে মাঠে ধান খেতে সেই শীতের মধ্যে মশার কামড় উপেক্ষা করে কি কষ্ট করে এই 17 বছর এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়েছে, কি অন্যায় অত্যাচার সহ্য করেছে, জি, তার সেই ধারাবাহিকতার প্রতিশ্রুতি কিন্তু এই জুলাই কিন্তু একদিনে আসেনি, এই 1 মাসে আসেনি। এখন এই জুলাইকে তারা এই জুলাইয়ের চেতনাকে তাদের অনুকূলে নেয়ার জন্য অহেতুক এই আন্দোলন করার জন্য যে পায়তারা করছে বাংলার জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষ এই আন্দোলন অথবা যদি করতে চায় এই আন্দোলন করতে পারবে না। আমি আমার যেহেতু আমাদের সংসদে অনেক প্রাণবন্ত আলোচনা হচ্ছে, জি, এত আন্দোলন করার তো কিছু না। আমাদের মন্ত্রীরা তো মাননীয় মন্ত্রীরা তো প্রস্তাব দিয়েছে, আসেন আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশ বুঝতে পারছি। আমি তাহলে একটু জানার চেষ্টা করি আন্দোলনটা আসলে কি কি থাকবে এখানে। অ্যাডভোকেট মাহফুজুল হক একটু বলবেন, মানে যতটুকু আমরা জানতে পারছি শনিবার বিকেল 5টায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হবে। এর বাইরে বলা হচ্ছিল যে গণসংযোগ লিফলেট বিতরণ করে জনমতের চেষ্টা করবে বিরোধী দল, এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। গণসংযোগ তৈরি করার জন্য লিফলেট বিতরণ চলতে পারে, গণভোট জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেমিনার সিম্পোজিয়ামও হতে পারে, সেটার কথাও বলা হচ্ছে। কিন্তু বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আসলে কতটা যৌক্তিক ঠিক এই মুহূর্তে? আপনি তো এই শহরের অবস্থাটা জানেন, এবং একই সঙ্গে যেখানে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলা হচ্ছে সেখানে ধারাবাহিক সেমিনার সিম্পোজিয়াম, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের বিষয়টা হচ্ছে যে এখন ধরেন জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে প্রতিনিধি হিসেবে নিয়েছেন, আমি কথা বলছি, আর করেন 4-3 আছেন। না, আপনি বলুন, আপনি বলুন, আপনাকে শুনে দিচ্ছি, বলুন। সেজন্য তো মানে ইয়াটা পাওয়া কঠিন। আমি বলি যে সরকারি দল যেটা ভাববে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। বা ভাই বলছেন যে জুলাইয়ের পক্ষ বিপক্ষ, আসলে তো আমরা এখন দেখতেছি আগে যেমন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ হিসেবে ভাগ করা হয়েছিল, এখন আবার সংবিধানের পক্ষ বিপক্ষ হিসেবে ভাগ করার চেষ্টা করা হচ্ছে, বিভাজনের রাজনীতি ওনারা করার চেষ্টা করছে। এবং মানে আপনি স্লোগান দিচ্ছেন যে সবার আগে বাংলাদেশ, কিন্তু সেটাকে এখন মানুষ সংশোধন করে একটু সবার আগে জাতীয়তাবাদী দল বিএনপি এটা বললে এখন ভালো হবে। কারণ হচ্ছে যে আপনি দেখেন জামাত, আমাদের ইলিয়াস ভাই বললেন যে জামাত ইসলামী বা নাম না বললেও বললেন যে নির্বাচন পেছানোর জন্য, নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করা হয়েছে। আর জামাত ইসলামী যে দাবিগুলো করেছে, জামাত ইসলামের কথা বলেননি, এনসিপির কথাও বলতে পারতেন তিনি। না, আমি বলি বিরোধী দল, আপনি বিরোধী দলের কথা বলেন। তাহলে জামাত ইসলামের যদি যে দাবিগুলো করেছে, গণভোট আগে দাবি করেছে, এখন তো জাতি দেখতে পাচ্ছে জামাত ইসলামী যেটা দাবি করেছিল সেটাই যৌক্তিক ছিল। কারণ এখন গণভোট নিয়ে যে প্রতারণা হচ্ছে, জাতিকে যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, গণভোট বৈধ কিনা অবৈধ, এটা কি হয়েছে কিনা, মানে এখন অনেক আইন কানুন দেখানো হচ্ছে না, মানে এটাকে অ্যাভয়েড করার জন্য আর এটাকে বাতিল করার জন্য সকল উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বুঝে সংসদে আলোচনা, হ্যাঁ সংসদে আলোচনা করবেন, এরপরে বলবেন যে আপনাদের তো সংখ্যাগরিষ্ঠ নাই, সংখ্যাগরিষ্ঠতার কণ্ঠ ভোটে বাতিল হয়ে গেছে। এগুলোর পরিণতি কি, এগুলো মানুষ জানে না, বোঝে না। এরপর হচ্ছে যে আপনি স্থানীয় সরকার নির্বাচন জামাত ইসলামী চেয়েছে এটা নির্বাচন পিছানোর জন্য, তো যে বিএনপি একসময় মানে স্থানীয় সরকার কেন মানে নির্বাচন ছাড়া কোনো কিছু বোঝে না, কারণ সংবিধান মানে বলছে যে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। বলেন, আমি বলি এখন বিএনপি এসে সব জায়গায় যে প্রশাসক নিয়োগ দিচ্ছে, এটা সংবিধানের কোন ধারা অনুযায়ী দিচ্ছে? এখানে কি এখন নির্বাচনের প্রতিনিধির দরকার হচ্ছে না? এখানে কি এখন নির্বাচিত প্রতিনিধি দ্বারা ওই জেলা উপজেলা ইয়াগুলো বিভাগ সিটি কর্পোরেশন চালানোর দরকার নাই? এখানে কি এখন আসে বিএনপি সব জায়গায় বসাই দিচ্ছে? তাহলে এই যে জামাত ইসলামী যে দাবিগুলো করেছে সেটা যে যৌক্তিক ছিল, অযৌক্তিক কিছু না। যেটা আপনাকে জানতে চাই অ্যাডভোকেট মাহফুজুল হক, আপনি এটা কি আপনি মনে করেন, মানে এখন যদি আপনারা রাস্তায় নামেন, আপনারা এটা মনে করেন কিনা যে জনগণকে পাশে পাবেন?
হ্যাঁ, আমরা মনে করি জনগণকে পাশে পাবো, কারণ জনগণ 70% জনগণ ভোট দিয়েছে আচ্ছা। সংবিধান সংস্কারের পক্ষে, সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য। সেই জনগণের রায়কে যারা উপেক্ষা করছে, সেই জনগণ তো এই বুঝে শুনে রায় দিয়েছে। এখন ওনারা প্রশ্ন উঠান যে আসলে বুঝছে কিনা, করছে কিনা। তো বিএনপি কে রায় দিয়েছে, বিএনপির ম্যানিফেস্টো পড়ে কয়জন রায় দিয়েছে? বিএনপির ম্যানিফেস্টোর 1 নাম্বার দফায় কি আছে? সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন। সেটাই তো এখন তারা লঙ্ঘন করতেছেন। সেই সংবিধান সংস্কার কমিশন কই? এখন কি পর্যন্ত গঠন করছেন? ওই জি, কার্ড, মানে এখন সেগুলো তো এই মুহূর্তে উদ্বোধন করছেন। জনগণ তাহলে- আসলে কোনটা নিয়ে তাহলে চিন্তিত? আমি- আপনি এটা যদি আপনাদের দিক থেকে রাজনীতিবিদ হিসেবে এই জিনিসটা যদি আপনারা একটু মানে অ্যানালাইসিস করে বলেন, যে জনগণ আসলে কোনটা নিয়ে চিন্তিত? গণভোট নিয়ে এখন চিন্তিত নাকি জ্বালানি সংকট নিয়ে চিন্তিত? জনগণ সবটা নিয়ে চিন্তিত। কারণ হচ্ছে জনগণ আবার কোনো ফেসিবাদ দেখতে চায় না। আবার এই যে সব জায়গায় প্রশাসক নিয়োগ দিয়ে আবার আগামীতে রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, এক না এক প্রতিষ্ঠা করার জন্য জি। যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, সেটা নিয়েও চিন্তিত। আবার হচ্ছে জনগণ হচ্ছে যে এই যে জ্বালানি সংকট, এরপর হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এবং হচ্ছে যে অব্যবস্থাপনা, এগুলো নিয়ে জনগণ চিন্তিত। এবং জামাত ইসলামী এই 4 দাবিতে এই 11 দিল জোট কর্মসূচি দিয়েছে। অতএব আপনি কর্মসূচি বিকাল 5টায় কর্মসূচি দিলে শনিবারে একবার আমাদের ইলিয়াস ভাই খুব মানে ভয়াবহ, মানে খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন জনগণের দুর্ভোগ হবে। এর আগে যে বিরোধী দল কর্মসূচি দেয় নাই, ঢাকা শহরে কোনো কর্মসূচি হয় নাই, সেই সময় জনগণের না, দুর্ভোগ হয় নাই। প্রেক্ষাপট তো সেই অবশ্যই সময় আলাদা, ব্যাখ্যা প্রেক্ষাপট তো দিচ্ছেন। অবশ্যই আলাদা। অ্যাডভোকেট মাহফুজুল হক, প্রেক্ষাপট আলাদা। কারণ গেল এর আগে 18 অনেক মাসে কথা- আপনি দেখেছেন এই শহরের প্রতিটা অলিতে গলিতে হঠাৎ করে হুটহাট করে আমরা আন্দোলন দেখেছি, যেটা জনগণের মধ্যে এক ধরনের বিরক্তিও তৈরি করেছে। আপনি নিজেরও সেটা বলেছেন। জি, না, আমরা বলেছি সেটা তো আমরা চাই নাই। সরকার যদি সেই যে গণভোট হয়েছে, যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ হয়েছে, সেই আলোকে গণজন রায় দিয়েছে, সে রায় অনুযায়ী দেশ চলতো। জামাত ইসলাম তো বলছে আমরা সকল আপনাদের ভালো কাজগুলোতে আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিব, এবং আমরা সেই সাপোর্ট নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকার পরও, ফলাফলের প্রশ্ন থাকার পরও জামাত ইসলাম শপথ গ্রহণ করেছে, সংবিধান সংসদে অংশগ্রহণ করেছে, এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছে। এখন আপনি যদি জনগণকে মূল্য দেখায়, যদি আপনি সবকিছু আপনার মতো করে চালাই নেবেন, এরপর বলবেন কণ্ঠভোটে। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় সবশেষ একটু জানি। আসলে কি করার আছে? আরেকটা বিষয় অ্যাডভোকেট মাহফুজুল হক, আরেকটা বিষয় ছোট করে একটু বলবেন। সেটা হচ্ছে যে পার্লামেন্টে ঠান্ডাভাবে আলোচনা করে সমাধান না হয়ে আপনারা যদি রাজপথে যান, আপনারা বিশ্বাস করেন যারা পার্লামেন্টে মানলো না তারা রাজপথে আপনারা গেলে মেনে ফেলবে? বা কেউ মানে না, আওয়ামী লীগ কি মানছে? আওয়ামী লীগ তো সেই ওবায়দুল কাদেরের ভাষায় সংবিধানের বাইরে এক চুলো যাওয়া যাবে না, সংবিধান কোন ধরনের এই কি বলা হচ্ছে যে আলাপ আলোচনার কোনো সুযোগ নাই, যারা আসবে না, ওই রেফারেন্স তো এখানে খাটবে না, কারণ আপনি এবং আপনাদের দল এবং বিএনপি সব তো হচ্ছে জনগণের মানে জুলাইয়ের পক্ষের শক্তি, তাই না? আপনি ওই রেফারেন্স কি দেবেন এখানে? না, ওই রেফারেন্স আমরা দিতে চাই না, কিন্তু এখন ক্ষমতা এসে যদি আপনি আগেরটা বলে গিয়ে আপনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে কোনো ভাবে এটাকে করার জন্য চেষ্টা করেন, তাহলে তো ওই রেফারেন্স দিতে হবে। আপনি যখন জনগণের চাওয়াটাকে আপনি মূল্যায়ন করবেন না, আপনি ঐক্যমতের ইয়াতে যাবেন না, আপনি আপনার সংখ্যাগরিষ্ঠতা ভোটার মেজরিটি দিবেন, গর্ব দেখাবেন, তখন তো আপনার আসলে বারবার আওয়ামী লীগকে রেফারেন্স আনাটাও তো আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার একটা সুযোগ তৈরি হয়ে যায়। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক না, শুধু ব্রুটাল মেজরিটি তো শুধু আওয়ামী লীগের না, এর আগেও যাদের ব্রুটাল মেজরিটি ছিল সেটার জন্য জনগণের সংখ্যাগরিষ্ঠতাকে মানে জনগণের মতামতকে তোয়াক্কা করেন না, সেটার জন্য পরিণত ভোগ করতে হয়েছে না। জি, অ্যাডভোকেট মাহফুজুল হক, আপনি চমৎকার করে অনেকগুলো পয়েন্ট বলেছেন, আমি এগুলো নিয়ে একটু জানার চেষ্টা করব। আপনি একটু ছোট করে যুক্ত করেন, আমি বিরতিতে যাব ছোট করে। জি, আমি শেষ করি ছোট করে। আমার মনে হয় এখনো সুযোগ আছে, সরকার যদি সে উদ্যোগ গ্রহণ করে সংবিধান সংস্কার কমিশনের পক্ষে জনগণ যে রায় দিয়েছে সে রায়ের আলোকে সংবিধান সংস্কারের জন্য সেই পরিষদ গঠন করে সংবিধান সংস্কার করে, এবং 180 দিন তো আমাদের সময় দেওয়া হয়েছে, সেটার মধ্যে নতুন একটা সংবিধান প্রণয়ন হবে, সেটার আলোকে সবাই মিলে আমরা রাজপথে চলে গেলে সুযোগ থাকলো কোথায় সংসদে? না, বিক্ষোভ কর্মসূচি মানে তো রাজপথের, আপনার বিক্ষোভ কর্মসূচি এখন তো হরতাল অবরোধ দেয় না, অসহযোগ দেয় না।
বা আপনি রাজপথ থেকে ফিরে আসার জন্য উদ্যোগ নিবেন অর্থাৎ না? কঠোর আন্দোলন আপনি হয়নি, বিক্ষোভ এটা একটা কর্মসূচি আশাবাদের কথা বলছেন, তাই তো? আপনি বিক্ষোভ কর্মসূচি দেওয়া মানে তো আপনার সব শেষ বুঝতে হয়ে গেল, পারছি। সব জি, বন্ধ জি। হয়ে গেল, বিষয়টা তো এরকম না। হ্যাঁ, কিন্তু সেই আপনি স্পষ্ট শুভবুদ্ধের করেছেন। উদয় হবে আবারও ফিরবো এবং একটা সেই- ছোট্ট বিরতির পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন ৭১ জানালে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ দর্শক, আপনারা আছেন ৭১-এ, চলছে ৭১ জানাল। আমরা আবারও আলাপে ফিরতে চাই এবং ইলিয়াস খান, আপনি শুনছিলেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক খুব চমৎকার করে আসলে পয়েন্ট ধরে ধরে বলছিলেন যে কি কি কারণে তারা এই পথে নেমেছেন, এবং তারা এটাও বলছেন যে যেহেতু কঠোর আন্দোলনের দিকে তারা যাচ্ছেন না, তার মানে এখানে আলোচনার পথ বন্ধ হয়ে যায়নি। একটা পর্যায়ে তিনি এটাও বলেছেন যে তারা এখন আন্দোলন করলেও জনগণকে পাশে পাবেন। আপনি মনে করেন কিনা তেমনটা হবে? মানে এই আত্মবিশ্বাস আসলে বিরোধী দলের? না, ম্যাক্সিমাম জনগণ তো বিএনপিকে ভোট দিয়েছে। জি, হঠাৎ করে তারা আন্দোলন করে জনগণকে পাশে পেয়ে যাবেন, ভাই নিশ্চয়ই বলবে না পরবর্তী আলোচনাতে কোন হিসাবে। এবং জনগণের এখন, আমি জনগণকে ছোট করছি না, এই পার্লামেন্ট সদস্যদের এই যে পার্লামেন্টে আলাপ আলোচনা নানা কিছু এগুলো দেখছে, বাট এখন গুরুত্ব হচ্ছে ত্রাহি ত্রাহি অবস্থা মানুষের। দেখুন যে প্যানিক বাইংয়ের কারণে আমাদের দেশে তেলের কি অবস্থা হয়েছে, আপনি সে আপনার চোখে পড়ে যে প্রত্যেকটি পাম্প স্টেশনের সামনে হাজার হাজার শয়ে শয়ে গাড়ি। এবং ইতিমধ্যে গণমাধ্যমে খবর এসছে খুব দ্রুত সময়ের মধ্যে কি বলে যে তেল শেষ হয়ে যাবে, স্টক আছে 11 দিনের, বাট অনেক জাহাজ আবার এসছে, এটি খুব ভালো দিক। সুতরাং মানুষ এগুলো নিয়ে ভাবছে, মানুষ জনজীবনে কীরকম শক্তি হবে। যেমন এই যে আমাদের একটা পবিত্র ঈদ গেল, সেই ঈদে যে প্রাণহানি ঘটেছে এবং নানা নৈরাজ্য চলেছে, যদিও সংশ্লিষ্ট মন্ত্রী তিনি বলেছেন, তিনি আবার আমার খুব ক্লোজ, যাই হোক সেই প্রসঙ্গে আমি যাব না, তিনি বলেছেন যে এত সুন্দর নাকি ঈদযাত্রা কোনো সত্য না, মানুষ এগুলো চায় না। তারপরে দেখুন, হয়তো আমরা একটু পরেই আলোচনা করবো, হাম টিকা নাই, আপনি চিন্তা করতে। এবং আমাদের দেশে এই যে পোলিও, তিনি একজন চিকিৎসক, এই যে পোলিও টিকা, এটি কিন্তু পৃথিবীর একটি দৃষ্টান্ত। এত সাকসেস রেকর্ড পৃথিবীর কোনো দেশে নাই কিন্তু। এবং অনেক অনেক বিদেশিরা কিন্তু বিস্মিত যে বাংলাদেশের মতো পোলিও মুক্ত ঘোষণা প্রধান করেছে। পোলিও মুক্ত ঘোষণা হয়েছে। তারপর যে একটি, ওটাকে নামটা আমি ভুলে গেছি, স্মল পক্সও এরকম নাই। এবং আরো একটি যে হতো, হ্যাঁ, এটা আমরা শেষে আলোচনা করবো আর কি। হ্যাঁ, তো এইসব নিয়ে মানুষ এখন ভাবছে, এই হাসপাতালে গেলে ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না, এই যন্ত্রপাতি আছে, অপারেটর নাই, অপারেটর থাকলেও যন্ত্রপাতি বন্ধ করে রাখা হচ্ছে, নষ্ট করে রাখা হচ্ছে। কত সংকট আমাদের জীবনে, আসলে অস্বীকার করার উপায় নেই, কিন্তু মানুষ এগুলো নিয়ে ভাবছে। তো আমি রাজনীতিবিদদের, তিনিও একজন নেতা, আমার ঈশ্বরের সঙ্গে আমার যে সহ আলোচক আছেন তিনিও একজন নেতা, তাদের প্রতি আমরা অনুরোধ জানাতে চাই যে এইসব বিক্ষোভ, এইসব কর্মসূচি পালন না করে আপনার সংসদে আলোচনা করুন। দীর্ঘদিন পর একটি প্রাণবন্ত সংসদ হয়েছে, কারণ আগে আমরা দেখেছি গৃহপালিত বিরোধী দল, যে দল সরকারেও আছে আবার বলছে আমরা বিরোধী দল, এবং খুব দুর্ভাগ্যজনকভাবে বা তাদের যেটি প্রাপ্য ছিল, এই দলটি কিন্তু এবার নিশ্চিহ্ন হয়ে গেছে বাংলাদেশ থেকে, একটি আসন কোথাও পায় না। জামাত একটি বড় দল এবং একটি ভালো বিরোধী দল আমরা আশা করি। সুতরাং সরকার এবং বিরোধী দল উভয়েরই বোধোদয় হওয়া উচিত। এবং এটি এমন একটি দুর্ভাগ্যাদেশ, দেশের স্বার্থের প্রশ্নেও কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো সবসময় এক হতে পারে না। আপনি দেখবেন যে ভারতে দেখবেন যে, যেমন এই গত 17.5 বছর ছিল, কিন্তু এক দল আর এক দলের নেতা নেত্রীদের চেহারা দেখতে পারতো না। কিন্তু সর্বদলীয় বৈঠকে তারা ঠিকই আসে, তো কংগ্রেস, বিজেপি, সেটি আমি বললাম, কিন্তু আমাদের দেশে কিন্তু সেই কালচারটা নেই, দীর্ঘদিন ছিল না। এবার যেমন তারেক রহমান, তিনি নতুন রাজনীতি শুরু করেন, তিনি নির্বাচিত হয়ে আপনি দেখেন যে বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন, কয়েকজনের বাসায় তিনি গেছেন। এবং আমি ধন্যবাদ জানাতে চাই জামায়াতের আমির, এবং তার সঙ্গে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে 20 মিনিট বৈঠক হয়েছে, হঠাৎ করে ছোট্ট একটি বৈঠক। এগুলো কিন্তু গণতন্ত্রের জন্য খুব একটা ভালো দিক। সুতরাং এটি আমরা কন্টিনিউ করি। এটা কিন্তু একটা মানে ভালো আশাবাদ তৈরি করেছিল ডাক্তার কেম্বা বোর্ড, আমরা করেছিল। আপনি কেন বলছেন? এই আশাবাদ আমাদের এখনো আছে। আমরা সেটা কোথায়? শনিবারে যদি বিকেল 5টার সময় এই বিক্ষোভ চলতে থাকে এবং বিক্ষোভ দিয়ে পার্লামেন্ট যদি 5 দিনে 2 বার ওয়াকআউট করে, না, ওয়াকআউট তো গণতন্ত্রের পার্ট। আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসটা একটু জানতে চাই আপনার কাছে। ধরুন একটা শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনটা যে কত বেশি, সেটা ওই গেল 17 বছর আমরা বুঝেছিলাম। এবার যখন ইলেকশনটার পর আমরা দেখলাম যে তরুণদের দল এনসিপি এবং পুরনো দল জামাতে ইসলামী, তারা যখন একসাথে হলো এবং বিরোধী দলে গেল, তার মানে বোঝা গেল যে এই পার্লামেন্টটা কার্যকর হবে, প্রাণবন্ত হবে।
এই যে কঠিন সময়ে বিরোধী দল সরকারি দলের সাথে থেকে সংকট সমাধানে একটা বড় ভূমিকা রাখতে পারতো, কিন্তু গণভোট ইস্যুতে এখন আন্দোলন, সেটা নিয়ে ওয়াকআউট, সেটা নিয়েই সংসদ উত্তপ্ত। মানে পিছিয়ে গেলাম কিনা বা পিছিয়ে যাচ্ছে কিনা সেই শঙ্কাটা টের পাচ্ছেন কিনা? না, আসলে আমরা পিছিয়ে যাচ্ছি না। দেখেন, এই আমাদের বিরোধী দলীয় যারা আছেন, এরা যে আন্দোলনের কথা বলছেন, বিক্ষোভের কথা বলেছেন, আসলে জনগণ ওনরা করার পর দেখবেন জনগণ ওনাদের সাথে রেসপন্স করবে না। কারণ জনগণের এখন বার্নিং যে ইস্যু, জ্বালানি সংকট বলেন, আর ওই যে হামটাম নিয়ে মানুষের সেদিকে, এবং মানুষ চায় এখন শান্তিতে বসবাস করতে। দেখেন, এই সব কিছু করার মূলে হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান। উনি বাংলাদেশে আসার পর, দেখেন, উনি বাংলাদেশে আসার আগে অনেক নেতা অনেক কিছু মন্তব্য করতো, অনেক কিছু করতো। উনি বাংলাদেশে আসার পর উনি বাংলাদেশের রাজনীতিকে এমনভাবে গুছিয়ে নিচ্ছেন, এমনভাবে সাজাচ্ছেন যাতে কেউ একটা সমালোচনা, আপনারা দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পর ওনার কোনো একটা কাজকর্ম নিয়ে, ওনার একটা কথা নিয়ে, ওনার একটা অ্যাক্টিভিটি নিয়ে কেউ কি কোনো সমালোচনা করতে পারছে? ওনার যে প্রতিপক্ষ, যে আমাদের বিএনপির যে চরম প্রতিপক্ষ, তারাও কিন্তু ওনার সমালোচনা করতে পারছে না। উনি প্রধানমন্ত্রী হওয়ার পর উনি যে নেতিবাচক, উনি যে মানে জনগণের জন্য যে উদ্যোগ নিয়েছেন, দেখেন উনি প্রোটোকল ইউজ করেন না, উনি ওই ইসের মধ্যে অনেক শত শত গাড়ি নিয়ে মুভমেন্ট করে না মানুষের। সবচেয়ে বড় কথা অফিস টাইমটাতে ইন্ডিকেটর আছে সবাইকে দিয়ে করাচ্ছে। দেখেন, উনি সবার আগে অফিসে চলে যাচ্ছেন, উনি সবার খোঁজ খবর নিচ্ছেন। এবারে কিন্তু কয়েকটি ইন্ডিকেটর আছে, আপনি দেখুন। সরি, আমি একটু ডিস্টার্ব করলাম। এই যে আমাদের হাতের কালি, ভোটের কালি শুকাবার আগে তিনি নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছেন। বাংলাদেশের ইতিহাসে এগুলো কিন্তু কোনোদিনও হয়নি। জনপ্রতিনিধিদের একটা হানিমুন পিরিয়ড ছিল, সেটাও দেখিনি এবার। জি, একটা হানিমুন পিরিয়ড থাকে বলা হয় নির্বাচিত দেশ, সেটাও আমরা দেখিনি। নির্বাচনের আগে আমরা কি দেখেছি? নির্বাচনের আগে অনেক কথা বলা হয়, কিন্তু নির্বাচনের পরে জনপ্রতিনিধিরা সব ভুলে যান। তিনি কিন্তু অলরেডি ফ্যামিলি কার্ড চালু করেছেন, কৃষি কার্ড তিনি দিবেন, খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ সাইড। এগুলো আমরা আসলে, তারপর ভাই যেটা বললেন যে তিনি প্রোটোকল, আমরা আগে দেখেছি আমরা আধা ঘন্টা 45 মিনিট দাঁড়িয়ে থাকতাম, প্রধানমন্ত্রী বা সোকল্ড ভিআইপি যাবে যারা। না, এটা তো হয়তো আপনি বলছেন জনগণের হয়তো যারা ফিল করছে, কিন্তু বিরোধী দল তো একটা বড় ফ্যাক্টর, তারা বড় স্টেক হোল্ডার, তাদের তো ফিল করতে হবে। বিরোধী দল ফিল করছে একটি কর্মসূচি দিয়ে এই সবকিছু সৃষ্টি হচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা বলছি, দেখেন আমাদের এই জনাব তারেক রহমানের যে সমস্ত অ্যাক্টিভিটিস এই ভাই বলে গেল, উনি যেভাবে দেশ পরিচালনা যেভাবে শুরু করছেন, ওনার অপ্রতিদ্বন্দ্বী কোনো নেতা নেই। উনি একটু অপ্রতিদ্বন্দ্বী নেতা হয়ে উঠছেন। এই দিয়ে আমাদের বিরোধী দলীয় বন্ধুরা ভাবছে তারেক রহমানকে যদি এভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়, বাংলাদেশে তারেক রহমান ছাড়া কোনো কিছুই চলবে না। বাংলাদেশে দেখেন এই 18 কোটি মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। বাংলাদেশের চায়ের টেবিলে আনাচে কানাচে এখন একটা কথাই, যখন কোনো একটা আড্ডা বসে গ্রামে, যে কোনো দুর্গম অঞ্চলে, সবাই শুধু তারেক রহমানকে নিয়ে কথা বলছে। এখন এই তারেক রহমানের এই কাজের গতিকে স্লো করে দেওয়ার জন্য, এই কাজের গতিকে যাতে আরও মনে করেন অন্যদিকে ডাইভার্ট করার জন্য আমাদের বিরোধী দলীয় ভাইয়েরা অন্য একটা বিক্ষোভের ডাক দিয়েছে, অন্য একটা কর্মসূচি। আমি বিশ্বাস করি, আমি আশাবাদী যে আমরা আসলে যে সুন্দর প্রাণবন্ত সংসদ পেয়েছি, আমি আশাবাদী ওনরা ওই প্রথম দিন যদি ওই শনিবার বিক্ষোভ কর্মসূচি দেখে ওনরা পরবর্তী আবার সংসদে চলে আসবে। আমরা আলোচনা করে, আমরা সমঝোতার মাধ্যমে, আমরা তো সবসময় বলছি আমরা জুলাই সনদের পক্ষে। জুলাই সনদের প্রতিটা অক্ষর আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে আমরা জুলাই সনদের প্রতিটা অক্ষর আমরা অক্ষর অক্ষর আমাকে কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছে। ওনরা কমিটিতে আসুক। আর আমার ভাই বলে গেছেন, বিরোধী দলে উনি ভাই বলে গেছেন যে ওনরা একটা দল যখন ক্ষমতায় আসে, একটা রাষ্ট্র চালায়, তখন রাষ্ট্রের বিভিন্ন জায়গা তাদের পরিবর্তন আনতে হয় তাদের কাজকর্ম সুবিধা করার জন্য। এখন মনে করেন আমরা বিএনপি ম্যান্ডেট পেয়েছি, জনগণ আমাদের ভোট দিয়েছে, মেজরিটি ভোট দিয়েছে, 2/3 ভোট দিয়েছে। এখন আমরা কি আমাদের যে সমস্ত জায়গায় একটা লোককে রাখলে আমাদের সরকারকে বিব্রত করবে, আমাদের কাজের গতিকে, আমরা কি সেই সব জায়গায় ভিন্ন মনের লোকজনকে বসায় রাখা হবে? আচ্ছা, প্রশাসকের আলাপটা অনেক দীর্ঘ, এটা নিয়ে সুযোগ থাকলে পরে কোথাও আলাপ করবো। কিন্তু আজকে আমরা যেহেতু একটা বিক্ষোভ সমাবেশ যেটাই হোক না কেন, আমরা বারবার এটাকে পয়েন্ট করছি এই অর্থে যে এটা যদি শুরু হয়ে যায়, অনেকের আসলে অভিজ্ঞতা ভালো না, আমাদের অতীত অভিজ্ঞতা ভালো না। আমরা দেখেছি আন্দোলনের জন্য যখন কেউ রাস্তায় নামে কোনো বিরোধী দল, তারপর পার্লামেন্টে ফেরার রেওয়াজটা খুব কম। সেই কারণে মানুষের মধ্যে শঙ্কাটা থাকে। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, একটু কি আশাবাদ দিতে পারেন আপনারা পার্লামেন্টে আলোচনা এবং বাইরে রাজপথে দুটো
মানে সমান্তরালে চলবে, নাকি ধীরে ধীরে পার্লামেন্ট থেকে সরে এসে রাজপথটাকেই বেছে নেবেন? কারণ আলোচনার জন্য অনেকগুলো অপশন দেওয়া হচ্ছে, কমিটি তৈরি করে সেখানে আপনাদেরকে রাখার প্রস্তাবও দেওয়া হয়েছিল, সেটাও নাকচ করে দেওয়া হয়েছে। মানে এরকম হলে আসলে সংকটের পরিমাণটা তো বেড়ে যায়, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা নির্ভর করবে সরকারের ভূমিকার উপর। সরকার যদি তার মানে যে একরকম মনোভাব এবং সংখ্যাগরিষ্ঠতার যে জোর বা জোশ জি। সেটার উপর ধারণ করে, এবং ওনারা 51% ভোট পেয়েছে, এটা বললেও হবে না। জি। জামাত ইসলামী বা হচ্ছে যে বাকি 51% মানে কি, বাকি 49% মানুষের ভোট কিন্তু তারা পান না। জি। তার মানে হচ্ছে যে এখানে সরকারি দল এবং বিরোধী দলকে শুধুমাত্র আসন দিয়ে বিবেচনা করলে কিন্তু ভুল হবে। তা এই জন্য সেখানে 51% আর 49% বা জামাত এবং বিএনপির এনসিপির জোটের যে ভোটার পার্সেন্টেজ, সেটাও কিন্তু 43%। অতএব আপনি এর আগেও কিন্তু অনেক 294 আসন নিয়ে সরকারি দল গঠন করে কিন্তু আওয়ামী লীগ ভেবেছিল যে সবকিছু তো পেয়ে গেছি, কিন্তু সেটা কিন্তু পায় না। এই জন্য সরকারি দল আসলে এই গণভোট বাস্তবায়নের যে আদেশ এবং সেটার আলোকে সংস্কার পরিষদ গঠন করা এবং জুলাই সংবিধানটাকে সেই একদলীয় এবং হচ্ছে যে দলীয় ম্যানিফেস্টো বানায় ফেলা এবং এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা, ফেসিবাদ কায়েম করার যে বীজ আছে সেটা উৎপাদন না করে যদি তারাও যদি এখন ক্ষমতায় যে কোনো চলে আসছেন এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার সেই প্রক্রিয়ার দিকে যদি হাঁটেন, তাহলে বিরোধী দল হিসেবে অবশ্যই জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে একদম আপনার বক্তব্য বরাবরের মতো স্পষ্ট, কিন্তু সাধারণ মানুষের তো একটা প্রশ্ন আছে সাধারণ মানুষের। হ্যাঁ, মানে আপনারা জুলাই সনদ, গণভোট ইস্যু, সংস্কার, নানা বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু মুশকিল হলো নাগরিক সংকট যা চলছে সেগুলো নিয়ে পার্লামেন্টে বিরোধী দলের পক্ষ থেকে কোনো সমাধান প্রস্তাব বা কোনো রকমের বড় রকমের কোনো আলোচনা আমরা দেখিনি। পুরোটা সময় জুড়ে আমরা কেবল এটা দেখতে পাচ্ছি। না না, আপনি এটা আবার মানে সঠিক হচ্ছে না, এটা মানে ভুল বার্তা যাবে না। আমি শুধুমাত্র জ্বালানি নিয়ে আপনাদের দিক থেকে প্রশ্ন এবং সড়ক দুর্ঘটনা দুটো ইস্যু, এর বাইরে আর কিছু ছিল না। প্রত্যেকজন এমপি কিন্তু তার সংশ্লিষ্ট এলাকার সমস্যা নিয়ে, সেটা সরকারি দল বিরোধী দল সবাই কিন্তু কথা বলেছে। জ্বালানি সংকট নিয়ে কথা বলেছে, বা আপনার হচ্ছে যে এই ইতিকা নিয়ে কথা বলেছে। প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু কথা আসতেছে। ওটা তো রুটিন আলোচনা, ওটা ওই যে যেটা এখনকার অধিবেশনটা কি, আপনার তো এখন অধিবেশনটা তো রুটিন আলোচনা। এখন তো অধিবেশন ওরকম নির্দিষ্ট বিষয় কেন্দ্রিক যেগুলো আসবে, সেগুলো যখন যেটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আলোচনার স্থান পাচ্ছে, এবং সেটাকে সংশ্লিষ্ট মন্ত্রী কিন্তু কার দাঁড়ানো করানো হচ্ছে বা প্রশ্ন করা হচ্ছে। আপনি দেখেছেন যে এই যে ঈদ যাত্রায় প্রায় 370 জনের মতো মানুষ জীবন দিল, কিন্তু হচ্ছে মন্ত্রী বলতেছে যে না, এটা সুখকর, মানে একদম আরামদায়ক হয়েছে। তো সেটার জন্য সমালোচিত হচ্ছেন। আপনার আজকে জ্বালানি সংকট, এটা তো আপনারাও প্রশংসিত হয়েছেন এই অর্থে যে যখন আপনারা সরাসরি মন্ত্রীকে প্রশ্ন করলেন যে আর কতটা দুর্ঘটনা ঘটলে আপনি অস্বস্তি বোধ করবেন, কিন্তু মুশকিল হচ্ছে যে এরপর আমরা ওয়াকআউট হতে দেখলাম গণভোট ইস্যুতে। জি না, আমি বলেন, এরপর আপনি দেখেন কিন্তু জ্বালানি সংকট নিয়ে কিন্তু বিরোধী দল প্রশ্ন করেছে, এবং সেখানে আমাদের দুর্ভাগ্য হচ্ছে মন্ত্রী বলতেছেন জ্বালানির কোনো সংকট নাই দেশে, অথচ মানে সিরিয়ালের পর সিরিয়াল পাম্প স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সরকার বিভিন্ন স্কুল ছুটি দেওয়ার জন্য চিন্তা করতেছেন। তাহলে সত্যকে লুকানোর তো কোনো দরকার নাই। না, 3 লক্ষ লিটারের বেশি জ্বালানি তো জব্দ করা হয়েছে যারা আসলে মজুত করে রেখেছিল। আমি সেটা বলতেছি, সংকট আছে, সংকটটাকে স্বীকৃতি দিয়ে সেখানে সবাই মিলে সেটা সমাধানের জন্য চেষ্টা করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি দেখেন আজকে যে 10টা বা যে অধ্যাদেশগুলোকে আজকে মানে বিএনপি ইয়াতে আনলো না, আপনি সেখানে কি আছে? আপনার গণভোট অধ্যাদেশ, আপনি দেখেন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, আপনি দেখেন গুম প্রতিরোধ প্রতিকার, যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে গুম হয়েছেন, ইলিয়াস আলী আজকে এখনো গুমের, সেখানে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশকে কেন আজকে আমি এই যে 10টা যদি আলাদা আলাদা করে শুনে অনেক সময় লাগবে, তবে আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে এটা নিয়ে প্রতিবেদন হচ্ছে এবং এটা নিয়ে নিশ্চয়ই আমরা একটা আলোচনা করব। জি, আমি এক পয়েন্টে বলি, এই যে গুম প্রতিরোধ প্রতিকার, পুলিশ কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয়, দুর্নীতি, এই পয়েন্টগুলো যখন আপনি সংস্কার বলতে কি, যে জন্য মানুষ জীবন দিয়েছে, ছাত্ররা জীবন দিয়েছে, যে জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম,
এখন আপনি যদি আবার সেই বার্তায় আমাদেরকে দেন, আপনি আবার গুম করবেন, আপনি আবার দুর্নীতি দমন কমিশনকে আপনার মতো করে ইউজ করবেন, পুলিশকে আপনার মতো ইউজ করবেন, বিচারালয়কে আপনার মতো ইউজ করবেন, তাহলে আপনি ওই যে কিছু পপুলারাইজড আপনি হচ্ছে যে যানজটে দাঁড়ায় থাকতে দেন নাই, অথবা কিছু মানুষকে দেখানো বুঝতে পারছি আপনার পয়েন্টগুলো একেবারে স্পষ্ট হাতে যেহেতু সময়টা কম, এবং আপনি আপনার জায়গা থেকে আসলে পরিষ্কার করেছেন। আমি সবশেষ একটা মন্তব্য ডাক্তার বাবুর শেষ করবেন। হ্যাঁ, আমি যেহেতু ওই ভাই এই যে জ্বালানি সংকট নিয়ে কথা বল, দেখেন বাংলাদেশে জ্বালানি সংকট নেই তেমন, কিন্তু হয়েছে কি জনগণ প্যানিক সৃষ্টি করে আমাদের প্রতিপক্ষরা তারা কিন্তু তাদের নিজস্ব পেট্রোল পাম্পে তারা বিভিন্ন জায়গায় মজুদ করে মানুষ সাধারণ পাবলিক এই ইরান যুদ্ধ হওয়ার পর ভাবছে তেলের দাম বৃদ্ধি হবে, এই জন্য সাধারণ মানুষরা আগে যে তেল ইউজ করতো তার থেকে তারা প্রতিজন কিছু কিছু তেল তারা নিয়ে তাদের ঘর বাড়িতে মজুদ করে রাখছে। মোটরসাইকেল আগে 2 লিটার তেল নিয়ে সবাই বেরোতো যে আমরা সারা শহর ঘুরবো, এখন তারা ফুল ট্যাঙ্কি ভরে ওই ট্যাঙ্কি আর এক জায়গায় রেখে তখন আবার নীতি আসছে। সাধারণ মানুষ যদি এটা করে এখানে আমাদের করণীয় কি? কারণ তারা তো নার্ভাস হয়ে যায়। আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী তিনি কিন্তু সংসদে আমাদের কতদিনের আছে, আমাদের প্রতিদিন কি পরিমাণ তেল রাখছে খরচ হচ্ছে আমরা দিচ্ছি, তিনি কিন্তু স্টেট বলে দিয়েছে এই এপ্রিল মাসে 10 তারিখে একটা চালান আসছে, আবার লাস্ট উইকে আর একটা বড় চালান আসছে। তো আমার মনে হয় তেলের কোনো ওইভাবে সংকট হবে না, কিন্তু জনগণ যেভাবে শুরু করছে প্যানিক সৃষ্টি হচ্ছে, প্রতিপক্ষরা যারা বিরোধী শিবির তারা এ নিয়ে রাজনীতি শুরু করছে, তখন সরকার একটু তো মনে করেন সচেতন হতে হবে, যে তখন সচেতন হয়ে যেতে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগে থেকেই যে জ্বালানির অপচয়, বিদ্যুতের অপচয়, পানির অপচয় সব কিছু থেকে তিনি সবসময় অ্যালার্ট। অতিরিক্ত এসি চালার তিনি তো প্রতিটা দপ্তরে ঘুরে ঘুরে দেখছেন, তার মধ্যে সে তো মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগে থেকে এই সব ব্যাপারে সচেতন, তাই উনি তো মনে করেন যাতে আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি না করতে প্রতিপক্ষরা এবং কুচক্রী মহল যাতে ফিউচারে মনে করেন যে এ নিয়ে কোনো ঝামেলা অ্যারাইজ না করে, এই জন্য আমাদের সরকার যেটা ট্যাকেল করার জন্য আগে থেকে নাগরিক সংকট সমাধানের জন্য হয়তো সরকারের উদ্যোগ নেবে, কিন্তু মানুষ আসলে চাই বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে একটা কার্যকর সমাধান আসুক। কারণ বিরোধী দল সহায়ক শক্তি হিসেবে থাকলে অনেক বড় বড় নাগরিক সংকটও খুব ভালোভাবে সেটা দূর করা যায়। কারণ মানতে হবে যে সংসদে যারা আছে তারা প্রত্যেকে আসলে জুলাইয়ের পক্ষের শক্তি। আমরা জুলাইয়ের পক্ষের শক্তি। আমরা চাই সরকার পক্ষ বিরোধী পক্ষ আলোচনার মাধ্যমে সুন্দর একটা সংসদে একটা সুন্দর আলোচনার মাধ্যমে জুলাই যে সনদ, আমরা জুলাই সনদ বর্তমান সরকারি দিলে আমরা যারা আছি আমরা জুলাই সনদের পক্ষে, আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই। আমাদের যে কমিটির প্রস্তাব হচ্ছে বিরোধী দল মনে করি তারা ওই কমিটিতে আসবে, আসার পর আলোচনার সাপেক্ষে সুন্দর একটা সমাধান হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই শনিবারে কি হয় না হয় সেগুলো নিয়ে আপনাদের বক্তব্য আমরা পাবো এবং তখন হয়তো আলাপ করার সুযোগ হবে। কৃতজ্ঞতা সময়টা দেওয়ার জন্য। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছে 71 চ্যানেলে, ফিরছে একটু পর, সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। 71 চ্যানেলে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং এরপর যে আমরা হাম নিয়ে কথা বলতে চাই, কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। আমার হাতে যে তথ্যটা আছে সেটা হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে, এবং স্বাস্থ্য দপ্তরের এইটা 1 এপ্রিল সকাল 8টা থেকে 2 এপ্রিল সকাল 8টা পর্যন্ত, সেই হিসেব বলছে এখন পর্যন্ত 2263 জন রোগী ভর্তি আছেন, এবং সেই হিসেবে রোগীর মোট সংখ্যা যারা ছাড়া পেয়েছেন সব কিছু মিলে 3709, এবং সুস্থ হয়ে ফিরেছেন 1930, এবং আমরা মৃত্যুর খবরও পাচ্ছি শুধুমাত্র 15 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত হাম সন্দেহজনক রোগে, অর্থাৎ হাম হয়েছে এরকম সন্দেহ থেকেই মৃত্যুর সংখ্যা 27। সংখ্যাটা সরকারি হিসেবে এবং সরকারি হিসেবের পাশাপাশি বেসরকারি হিসেবেও আমরা আলাদা দেখতে পাচ্ছি। সবটা নিয়ে কথা বলতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন IDCR এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মুশতাক হোসেন। যারা মুশতাক হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। মহামারীর সেই সময়টা, করোনার সেই সময়টাতে প্রতিনিয়ত আপনার কাছ থেকে আমরা নানামুখী পরামর্শ পেতাম। সেই সময়ে মানুষ উপকৃত হয়েছে, মানুষ অভিজ্ঞও হয়েছে। এখন আসলে রোগ এলে মানুষ আতঙ্ক কম হয়, কিন্তু সমাধানের দিকে একটু বেশি নজর দেয়। সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাই, যেভাবে হামটা ছড়াচ্ছে, যেভাবে হামজনিত রোগের সংখ্যাটা বাড়ছে এবং হটস্পটগুলো চিহ্নিত হয়ে যাচ্ছে, আপনি আসলে কি শঙ্কা দেখছেন এবং এখনই আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? একটা তো আমরা দেখতে পাচ্ছি রোববার থেকে টিকা দেওয়া হবে, আর কি হতে পারে আসলে? জি, আমার মতে 3টে পদক্ষেপ একই সঙ্গে নেওয়া দরকার। জি।
একটা হচ্ছে যে যে সমস্ত শিশুরা হামের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি আছে, তারা খুবই খারাপ অবস্থায়, তাদেরকে চিকিৎসা ব্যবস্থাটার বিকেন্দ্রীকরণ করে এক জায়গায় সব ভিড় না করে আরো একাধিক প্রতিষ্ঠানকে সে বিষয়ে সক্ষম করে তুলে, আমাদের চিকিৎসক আছেন, নার্স আছেন, চিকিৎসা সরঞ্জামও আছে, সেটি করে যেন শিশু মৃত্যুর হারটা একেবারে কমে নিয়ে আসা যায়। আচ্ছা। দ্বিতীয়টা যেটা দ্রুতই এমার্জেন্সি বা জরুরি ভিত্তিতে টিকা দেওয়া হটস্পটগুলোতে, বিশেষ করে সেখান থেকে শুরু করে যতখানি দিতে পারা যায়, সেটা সরকার আগামী রোববার থেকে তারা শুরু করেছেন। সেটা একটা ভালো পদক্ষেপ। তৃতীয় হচ্ছে যারা যে সমস্ত রোগী জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বা ভর্তি ছিলেন, তাদের ঠিকানাগুলো সংগ্রহ করে সেই জায়গাতে গিয়ে বাসা বাড়িতে আরো কোনো হামের শিশু আছে কিনা সেটা খুঁজে বের করা এবং সেই শিশুগুলোকে পর্যবেক্ষণ করা, যারা বাসায় থাকতে পারবে চিকিৎসার জন্য, যারা অবস্থাপন্ন সেখানে তাদের রাখা, উপদেশ দেয়া, এবং যারা নিম্নবিত্ত এবং যাদের বিত্তহীন মানুষ, তাদের বাচ্চাদের তার মাকে সহ গ্রামাঞ্চলে হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নিয়ে আসা, তাদের চিকিৎসা এবং তাদেরকে আলাদা করে রাখা যেন অন্য শিশুরা সংস্পর্শে না আসে। আর ঢাকা শহরে কতগুলো হাসপাতাল বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করা যেখানে তারা এই সেকেন্ডারি কেয়ারটা পাবে, তাদের সেই নিম্নবিত্ত পরিবারের শিশু এবং মাকে নিয়ে এসে তাদেরকে সামাজিক সহায়তা দিতে হবে। কারণ মা এবং বাবা যদি দুজনেই উপার্জনকারী ব্যক্তি হন, তার পরিবার যেন না খেয়ে না থাকে, যেন সামাজিকভাবে সহায়তা দিতে হবে। এইভাবে রোগীদেরকে চিহ্নিত করে আলাদা করে রাখা, চিকিৎসা দেওয়া, টিকা এবং দ্রুত হাসপাতালগুলোতে চিকিৎসা বিকেন্দ্রীকরণ করে রোগীদেরকে সারিয়ে তোলার চেষ্টা এবং মৃত্যুটা কমানো, এই তিনটা যদি জরুরি ভিত্তিতে আমরা করি তাহলে আমরা 1 মাসের ভিতরে এই ফলাফল পাবো। এছাড়া দীর্ঘমেয়াদী পদক্ষেপ তো আছেই। প্রশ্ন করব। চমৎকার। হ্যাঁ, আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান আছেন, তিনি কিছু জানতে চাবেন। তবে তার আগে একটা বিষয় একটু জেনে নিই ছোট করে। এটা অনেকে জানতে চায়, জনাব মুশতাক হোসেন, যে সমস্ত শিশুরা ইতোমধ্যেই হামের টিকা নিয়ে ফেলেছেন এবং তাদের সময়টাও পার হয়ে গেছে, প্রায় 2, 3, 4 বছর হয়ে গেছে বা আরও বেশি। তাদের কি দ্বিতীয়বার হামে আক্রান্তের সম্ভাবনা আছে কিনা, যে কারণে তাদের এই নতুন টিকাটাকে নিতে হবে? না, আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যারা 2টো টিকা নিয়েছেন জি। তাদের হামে আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই। কিন্তু এখন যেহেতু দেখছি আমরা যে 9 মাস বয়সের চাইতেও কম বয়সী বাচ্চারা হামে আক্রান্ত হচ্ছেন, জি। এখন আমাদের এই গবেষণাটা সম্পূর্ণ হয়নি এবং অন্যান্য দেশেও দেখা যাচ্ছে যে 9 মাসের চেয়ে কম বয়সের আক্রান্ত হচ্ছেন তাদের সবাই যারা টিকা নিয়েছেন বা টিকা নেননি। জি। বিশেষ করে গত 1 মাসের মধ্যে টিকা নিলে অসুবিধা নেই, সেটা সম্ভাবনা কম। আচ্ছা। সবাইকে এই টিকাটা নেওয়াটা উচিত, যেটা বলা হয়েছে 6 মাস থেকে শুরু করে 5 বছরের নিচে বাচ্চাদের বা 10 বছর পর্যন্ত, হ্যাঁ, সবাইকে টিকাটা নেওয়া দরকার। কারণ হামে আক্রান্ত হচ্ছে শিশু, তরুণ থেকে আমার অ্যাডাল্ট কিছু লোক হয়তো পাওয়া যাচ্ছে, তাদের ঝুঁকি যদিও কম। সবাইকে টিকা নিতে হবে, টিকা যদি বুঝতে নিয়েও পারছি, থাকে একদম তাকে টিকা নিতে পরিষ্কার। হবে। হ্যাঁ, ইলিয়াস খান। না, আমি জাস্ট জানতে চাচ্ছি যে হঠাৎ করে এই সংকটটা সৃষ্টি হলো কেন? আমরা শুনেছি যে আগে যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তিনি যথাযথভাবে কাজ করেনি বা এ বিষয়ে নজর দেননি, এই কারণে এটি হয়েছে। আসলে কি তাই? না, কোনো ব্যক্তি বিশেষ, হ্যাঁ, উনি দায়িত্ব ছিলেন, নিশ্চয়ই তাকে তো সব দায়িত্ব বহন করতে হবে। এখন যিনি দায়িত্বে আছেন তাকেও দায়িত্ব বহন করতে হচ্ছে। আসলে এই একটা তো হচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা গণঅভ্যুত্থানের পরে কাজের ধারাবাহিকতায় ছেদ পড়েছে। এর আগে কোভিডের সময় কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বে এই টিকাদানের হারটা কম ছিল। তারপরে আমাদের ধারাবাহিকতা গণঅভ্যুত্থানের পরে সেখানে কাজগুলো গুছিয়ে আনতে সময় গেছে। যারা স্বাস্থ্যকর্মী ছিলেন তারা তাদের ন্যায্য দাবিতেই আন্দোলনে ছিলেন, তখন কাজ কমেছে। তারপরে আপনার স্বাস্থ্য যে সেক্টর প্রোগ্রাম হঠাৎ করে বন্ধ করা হয়েছে, একটা ট্রানজিশনাল ব্যবস্থা না রেখেই। আগের সরকারের আমলে এটি বন্ধ করার কথা ছিল, কিন্তু একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থাটা দরকার ছিল যেন কোনো প্রোগ্রাম হঠাৎ করে বন্ধ না হয়ে যায়। সেই কারণে টিকা কিনতে চেয়েছিলেন অন্তর্বর্তী সরকার সরাসরি। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তাদের বিবাদ হয়েছে। অর্থ মন্ত্রণালয় বলেছে আগের টাকার হিসাব দেননি আপনারা, কাজেই টাকা বরাদ্দ করা যাবে। যাই হোক, তারা ক্ল্যারিফাই করেছে। আরেকটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমাদের আঞ্চলিক অফিস হচ্ছে দিল্লিতে। ভারতের সাথে সম্পর্কটা বেশ জটিল হয়ে গিয়েছিল এবং যিনি আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক এই অঞ্চলে, তিনি ছিলেন যিনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন, তার কন্যা, তিনি বাংলাদেশে একটা মামলার আসামি ছিলেন। তার সঙ্গে সরাসরি বাংলাদেশ সরকার কোনো রকম
যোগাযোগ সঙ্গত কারণে করতে চাননি। জি। এসব কিছু কিছু কারণ আছে, তবে মূল কারণটা হচ্ছে টিকার কাভারেজটা যদি আমি 95% করতে না পারি, তাহলে কিছু শিশু থেকে যায় যারা ঝুঁকি তৈরি করে প্রতিরোধ পরবর্তীতে। এটা বছরে বছরে জ্বলতে থাকে। এজন্যই টিকা অভিযান করা হয় সারা দেশব্যাপী। 2020 সালে সর্বশেষ টিকা অভিযান করা হয়েছিল, 2023 বা 24 সালে আরেকটা টিকা অভিযান করা হয়েছে। 3-4 বছর পর পর এরকম ব্ল্যাঙ্কেট কাভারেজ দেওয়া হয়। যেন বুঝতে যদি পারছি। আমি কোনো এই শিশু- টিকা অভিযান নিয়ে আলাদা করে একটু জানার চেষ্টা করব। আচ্ছা। ডাক্তার কে এম বাবর, আপনি রাজনীতিবিদ, মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু এর বাইরে আপনার আরেকটা পরিচয়, আপনি চিকিৎসক। এবং ঠিক এই মুহূর্তে হাসপাতালগুলোতে যে ছবিটা দেখতে পাচ্ছি, সবচেয়ে বড় কথা, আমরা যদি রাষ্ট্রের কথা চিন্তা করি, বলা হচ্ছে এটা এখন হামের হটস্পট। এটা প্রশংসনীয় যে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকা দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং রোববার থেকে সবকিছু ঠিকঠাক থাকলে কি প্রক্রিয়ায় দেওয়াটা জরুরি আসলে, দেওয়াটা মানে ভালো ফলাফলটা মিলবে আসলে কোন প্রক্রিয়ায়? আসলে মনে করেন যে এই প্রাদুর্ভাবটা হঠাৎ করেই এই সিমটম এইগুলো গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে। তা আমি মনে করি যে হটস্পট যেগুলো আছে ওখান থেকে শুরু করে সারা বাংলাদেশে হামের টিকার আওতায় নিয়ে আসতে হবে। মনে করেন আপনি আজ একখানে হটস্পট শুধু রাজশাহী দিলেন আর অন্য বরিশাল অঞ্চল, খুলনা অঞ্চল দিলেন না, 1 মাস পর ওইখানে তো হতে পারে। এই জন্য আমি বলবো যে হটস্পটে প্রথম ভ্যাকসিন দেওয়া শুরু করে সমস্ত বাংলাদেশে, যেহেতু আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং আমাদের স্বাস্থ্য সেক্টরে যারা কাজ করছেন, সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট কনসার্ন, এবং এই ভ্যাকসিন নিয়ে তারা খুবই অতি দ্রুত যেমন গত 2 দিন আগে ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টরের সাথে এই ভ্যাকসিন নিয়ে কথা হয়েছে, এবং অতি দ্রুত 1 সপ্তাহের 4-5 দিনের মধ্যে ভ্যাকসিন ম্যানেজ করে ফেলছে। এটা আমাদের সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা সাফল্য বলবো, যে 3-4 দিনের মধ্যে, 4-5 দিনের মধ্যে একটা উদ্যোগ নিয়ে আগামী রবিবার ভ্যাকসিনের আওতায় আনছে, এবং আমি মনে করি সারা বাংলাদেশকেই ভ্যাকসিন আওতায় এনে সমস্ত শিশুকে ভ্যাকসিন দেওয়া উচিত। আমি এখানে ডাক্তার মোস্তফা হোসেন কিছু যুক্ত করবেন আপনি, কারণ হামের যে ধরন, সে ধরনটাও নাকি খানিকটা বদলেছে আমরা জানতে পারছি। কাজেই যে টিকাটা এতদিন ধরে দেওয়া হতো, সেই টিকাটাই বা কতটা কার্যকর হবে, টিকা দেওয়ার ক্ষেত্রে আসলে কোনো বিশেষ গাইডলাইন মানতে হবে কিনা, কোনো সাজেশন ছোট করে? না, বিশেষ কোনো গাইডলাইন নেই, আমরা আগের নিয়মে দেব। তবে টিকাটা কতখানি কার্যকরী তার জন্য একটা আলাদা সঙ্গে সঙ্গে আমাদের সেরো সার্ভেলেন্সটা করতে হবে, এবং পরীক্ষা করতে হবে যে কেন 6 মাস বা এর কম বছর বা বয়সীও যে আক্রান্ত হওয়ার আমরা কথা শুনছি। কাজে টিকা দেওয়ার যে নিয়ম, সেই নিয়মেই চলবে, কোনো নেই। এরপর নিশ্চয়ই পর্যবেক্ষণ হবে, এবং তারপরে বিশেষজ্ঞরা তারা আবার বসবেন। বিশেষজ্ঞরা বলেছেন যে 6 মাস বয়স থেকে টিকাটা দেওয়া যেতে পারে, এবং জুন মাস থেকে যে টিকা অভিযান সারা দেশে করার কথা আছে সেটিও চলবে। তবে যারা টিকা পেয়েছেন তারা টিকা নেবেন কিনা আবার বিশেষজ্ঞরাই ভালো বলতে পারবেন। অনেক ধন্যবাদ। এবং আমার হাতে যদি আরেকটু সময় থাকতো, ইলিয়াস খান, আপনার সবশেষ মন্তব্যটা নিতাম, কিন্তু তারপর আমরা মোটামুটিভাবে হাম ইস্যুতে যা যা জানা দরকার আমরা বোধহয় সেটা জেনেও গেছি। সামনে আয়োজনে নিশ্চয়ই আবারও আপনাদেরকে পাবো, এবং অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে, থাকবেন আমাদের সঙ্গে।